হ্যালো স্টুডেন্টস, জ্ঞানপীঠ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আগের দিন তোমাদের WBCS পরীক্ষার মেইন পেপারের প্রথম পত্র অর্থাৎ কিনা ফার্স্ট পেপার নিয়ে ক্লাস করিয়েছিলাম। কি করিয়েছিলাম না, ফার্স্ট পেপারে অর্থাৎ কিনা বাংলার সিলেবাস নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেখানে কী কী থাকবে না থাকবে তার একটা মোদ্দা ধারণা আমি তোমাদের দিয়েছিলাম। আমি কি বলে গেছিলাম যে এরপরে যে ক্লাসেসগুলো আসবে সেগুলো টপিক ওয়াইজ আসবে। তো আজকে আমি চলে এসেছি বঙ্গানুবাদ নিয়ে। দেখে নাও সবাই বঙ্গানুবাদ, ঠিক আছে? তো বঙ্গানুবাদের আজকে, তবে হ্যাঁ, আজকে কোনো প্র্যাকটিস বা মক টেস্ট বা কিছু এই জাতীয় কিছু হবে না। একটা ক্লাসের মধ্যে আমি সব কিছু রাখতে চাইছি না। এই ক্লাসে থাকবে হচ্ছে শুধু তোমরা নিয়মগুলো জানবে। তোমরা আগে শিখে নাও নিয়মগুলো, তারপরে না আমরা প্র্যাকটিস করবো, তারপর তোমরা টেস্ট দেবে। কারণ টেস্ট দেওয়াটা তো খুব জরুরি না? টেস্ট না দিলে তোমরা কী করে জানবে যে তোমরা কী শিখছো, নিজেদের কী করে মূল্যায়ন করা হবে? ঠিক আছে, আমার প্রত্যেকটা ক্লাস এই ওয়াইজই হবে। ঠিক আছে, যে আগে থিওরি, যেটা কিনা আজকে হবে থিওরি প্র্যাকটিস, আফটার দ্যাট আমরা করবো হচ্ছে টেস্ট। ঠিক আছে, থিওরি আমরা পুরো ব্যাপারটা শিখে নেবো, তারপরে কি করব, প্র্যাকটিস করব, অভ্যাস করব। নাহলে আমরা কি করে টেস্ট দেব, তারপরে আমরা টেস্ট দেবো। কি টেস্টের মানে কি, মূল্যায়ন করতে পারবো নিজেদেরকে যে আমরা কতটা শিখেছি বা কতটা কম শিখেছি বা আদৌ শিখেছি কি না। ঠিক আছে, চলো আমি যেটা আজকে ক্লাস আগেই বললাম যে বঙ্গানুবাদ। আমরা এবারে বঙ্গানুবাদ, আগের দিন আমি অল্প করে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম যে বঙ্গানুবাদ, বঙ্গ থেকে দেখো অনুবাদ শব্দটা আমরা যদি টেনে বাদ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি করতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের বঙ্গানুবাদ করতে হবে, অর্থাৎ কিন্তু আমাদের অনুবাদ করতে হবে। কিসে অনুবাদ করতে হবে, বঙ্গে অনুবাদ করতে হবে, মানে বাংলায় অনুবাদ করতে হবে। ঠিক আছে, তো দেখো কোন নিশ্চয়ই একটা অন্য কোনো ভাষায় আছে যেখান থেকে কিনা তুমি বাংলায় অনুবাদ করছো, মানে বাংলা ভাষায় অনুবাদ করছো। কোন ভাষায় আছে, ইংরেজিতে আছে। ইংরেজি থেকে তোমাদের বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। আচ্ছা, এই বাংলার এই বঙ্গানুবাদ করতে গেলে তোমরা কয়েকটা শব্দের সাথে তোমাদের পরিচয় থাকা দরকার আছে। ঠিক আছে, যেহেতু আমরা থিওরি ক্লাস করছি। যেমন ধরো ভাষান্তর, ভাষান্তর শব্দটাকে তোমরা জানো, হয়তো কথাটার মানে জানো, কিন্তু এই ক্ষেত্রে আমি কেন বলছি, কারণ হচ্ছে যেহেতু ইংরেজি দেওয়া আছে, ইংরেজি ভাষা থেকে আমরা বাংলা ভাষায় এটাকে ভাষান্তর করছি। ভাষান্তর মানে ভাষা থেকে ভাষায় পরিবর্তন। ঠিক আছে, কি জেনে গেলাম আমরা, একটা ভাষান্তর কথাটার মানে জেনে গেলাম। অর্থাৎ যে কোনো মানে তোমার যে কোনো, সেটা হিন্দি থেকে বাংলা হতে পারে, বাংলা থেকে ইংরাজি হতে পারে, যে কোনো, যেভাবে আমরা পড়ছি, যেহেতু বাংলা নেই সেহেতু আমাদের ইংরেজি ভাষা থেকে আমরা বাংলায় ভাষান্তরটা করছি। ঠিক আছে, সুতরাং এবারে আমরা দেখব যে আমরা কি কি করবো আর কি কি করবো না। ঠিক আছে, কি কি করবো না লিস্টটা আমরা পরে দিচ্ছি, যেটা এখানে নিয়মের মধ্যে পড়ছে। বাট এখন আমি যেটা বলবো যে প্রথমেই আমরা যেটা আমাদের বুঝতে গেলে যেটা জানার দরকার সেটা হচ্ছে, আমি আগের দিন তোমাদের বলেছিলাম লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আর ভাবার্থ, এই তিনটে ব্যাপার আমি কিন্তু আগের দিন তোমাদের বলেছিলাম। কিন্তু আজকে আমি বলছি অনুবাদ দু প্রকার। কি বলছি, অনুবাদ দু প্রকার, আক্ষরিক অনুবাদ আর সেকেন্ড হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ, এবার আমি বলবো যে আক্ষরিক অনুবাদ তোমরা করবে না, ভাবানুবাদ তোমরা করবে না। তোমরা তাহলে কি করবে, তোমরা প্রশ্ন করবে আমাকে যে ম্যাম আমরা কি করবো তাহলে? হ্যাঁ, এবার এটাও বলছি যে ভাবানুবাদ হচ্ছে উৎকৃষ্ট মানের অনুবাদ, আর আক্ষরিক অনুবাদ সেটা নিকৃষ্ট মানের অনুবাদ। তাহলে তোমরা এবার কি করবে? হ্যাঁ, তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভাবানুবাদ আর আক্ষরিক অনুবাদের মাঝামাঝি যে অবস্থান করছে সেটা হচ্ছে বঙ্গানুবাদ। সেই যেটা অবস্থান করছে সেটাই তোমরা করবে। সেটা কি, সেটা হচ্ছে কিছুটা তোমরা ভাবানুবাদ নেবে, বেশিটা ভাবানুবাদ আর কমটা আক্ষরিক অনুবাদ। ঠিক আছে, কিরকম করবে এটা কি, যেটা আমি আগের দিন বলেছিলাম যে তোমরা লাইন টু লাইন অনুবাদ করবে বা লাইন টু লাইন চেঞ্জ করবে, একদমই সেটাই করবে। ঠিক আছে, লাইন টু লাইন চেঞ্জ করবে, ওয়ার্ড টু ওয়ার্ড করবে না, যেটা কিনা আক্ষরিক অনুবাদ করবে না, আর ভাবানুবাদ করবে না। কেন করবে না আমি তোমাদের বলে দিই। ধরো কাশিরাম দাসের মহাভারত আর তোমার কৃত্তিবাস ওঝার রামায়ণ। ঠিক আছে, এই যে দুটো কিন্তু এই দুটো আমাদের কাছে প্রধান উদাহরণ, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে, ভাবানুবাদ করা হয়েছে, এখানে কিন্তু বঙ্গানুবাদ করা হয়নি। ঠিক আছে, এনারা দুজন বাংলায় অনুবাদ করেন। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভাবানুবাদ, কারণ কি ওনারা
ওই সময় রামায়ণ এবং মহাভারত থেকে আমরা কী দেখতে পাই, ওই সময়কার তৎকালীন সমাজের বিবরণ আমরা জানতে পারি। সেই সময় পুরুষ নারীর সম্পর্ক কেমন ছিল, পুরুষ নারীর সমাজের অবস্থান কেমন ছিল, পুরুষের সমাজে কী স্থান ছিল, নারীর সমাজে কী স্থান ছিল, এবং পোশাক আশাক যা যা সব কিছু সমস্ত কিছু আমরা জানতে পারি। ঠিক আছে, কিন্তু সেই পৌরাণিক কাহিনীটা এখানে কি বাংলায় অনুবাদ করা হয়েছে, তার জন্য কি সেখানকার ভাবানুবাদ করা হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু WBCS পরীক্ষা যখন 40 মার্কসের এই বঙ্গানুবাদ করতে যাব, আমরা কিন্তু ভাবানুবাদ করব না। ঠিক আছে, আমরা কি করব, লাইন টু লাইন চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে এবার দেখো কতগুলো নিয়ম বা কতগুলো কথা আমি বলে দিই যে কি কি দেখা হয়। প্রথম কথা আমি বলি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এত কিছু থাকতে বঙ্গানুবাদ কেন দেওয়া হচ্ছে, এত কিছু থাকতে এই সিলেবাসের মধ্যে বঙ্গানুবাদ কেন? অবশ্যই এটার কোনো কারণ থাকবে। এটার কারণ হচ্ছে এটা যে বঙ্গানুবাদটা তুমি যখন WBCS চাকরি পেয়ে যাবে, পরীক্ষা দিয়ে তুমি চাকরি পেয়ে গেলে, তুমি অফিসার হয়ে গেলে, তারপর তোমার যে কাজগুলো থাকবে, তোমার তো অনেক কাজ থাকবে, বিশাল দায়িত্ব, তুমি একটা অনেক বড় সর্বোচ্চ পোস্টের জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, এত হার্ডওয়ার্ক করছো, ক্লাসেস করছো, তার জন্য কি করতে হবে, তারপরে যে তুমি চাকরি পাওয়ার পর কাজগুলো তো ঠিক করতে হবে। তো সেখানে তোমার অবশ্যই এই বঙ্গানুবাদের মতন একটা কোনো জিনিস তুমি পাবে। কীরকমভাবে পাবে, হয়তো তোমার কোনো চিঠি বা কোনো একটা অংশ, কোনো অফিসিয়াল কোনো লেটার তোমার ইংরেজিতে আছে, সেটা তোমার বাংলায় করতে হবে, বাংলায় আছে ইংরেজিতে করতে হবে। তাই জন্যই এই সিলেবাসে এই বঙ্গানুবাদ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? তার মানে বুঝতে পারছো? হ্যাঁ, এবার হচ্ছে বঙ্গানুবাদ। তোমরা বলবে বঙ্গানুবাদ কী এমন ব্যাপার, আমি তো কলেজেও করছি, স্কুলেও করেছি, কিন্তু না, এখানের সঙ্গে আর এই WBCS এর মধ্যে পার্থক্য আছে। কোথায় আছে? প্রথম পয়েন্ট, এটা সরকারি চাকরি পরীক্ষায় তুমি বসতে যাচ্ছ। ঠিক আছে, আর এই সরকারি চাকরির মান সর্বোচ্চ সবার উপর। ঠিক আছে, রাজ্য সরকারের ক্ষেত্রে বলছি। এবার হচ্ছে তুমি স্কুলে যখন করছো, ধরে নাও তোমার এখানে 20 মার্কস বা 15 মার্কস রয়েছে, তুমি তার মধ্যে পাচ্ছ তুমি 12 আউট অফ 15 পেয়েছো। এইভাবে তোমার মার্কসটা কিন্তু স্কুলে বা কলেজে দেওয়া হয়। কিন্তু যখনই তুমি WBCS যাচ্ছ বা কোনো সরকারি চাকরির পরীক্ষায় যাচ্ছ, কীভাবে দেওয়া হচ্ছে মার্কসটা? কীভাবে দেওয়া হচ্ছে? তুমি 0.5-এর জন্য দেখা যাচ্ছে তোমার থেকে কেউ এগিয়ে যাবে, তুমি ফেল আর সে পাস। বুঝতে পেরেছো? 0.5-এর জন্য কোনো চাকরি এগিয়ে, তার জন্য কী করতে হবে, তোমার পারফেকশন লেভেল থাকবে এই জায়গায়, হাই হতে হবে পারফেকশন লেভেল। পেশাদারি ব্যাপারটা যেন তোমার লেখার মধ্যে ফুটে ওঠে। ঠিক আছে, সেটা যতক্ষণ না পরীক্ষক বুঝতে পারছেন, তুমি কোনো মতেই ভালো মার্কস পাবে না। ঠিক আছে, হয়তো খুব বেশি তোমরা ভালোভাবে লিখে এসেছো, কিন্তু পারছো না। তুমি আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে ঠিক কোন জায়গায় তোমার সমস্যাগুলো হয়েছিল এবং যার জন্য তুমি পারোনি, যার জন্য তুমি এখনো পড়ছো, যার জন্য তুমি চাকরিটা পাওনি। ঠিক আছে, এবার দেখো কি কি থাকতে হবে। বাংলা ভাষায় অনেক দক্ষতা বাড়াতে হবে, যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। প্রচুর গল্প বই পড়তে হবে। আমি জানি না যদি কেউ এখানে ঠিকঠাক স্টুডেন্ট থেকে থাকো, ডিটারমাইন্ড হও যে না আমাকে ক্র্যাক করতে হবে WBCS, তারা অবশ্যই আমার কথা শুনে সেদিন থেকে গল্পের বই পড়া, আমি যেরকম ধরনের বই পড়েছিলাম তারা শুরু করে দিয়েছো। আমি জানি না শুরু করেছো, যদি না শুরু করো তাহলে আজ থেকে শুরু করো, অবশ্যই শুরু করো। ঠিক আছে, কেন কি তুমি যখন লিখছো তোমাকে জানতে হবে কি, তোমাকে বাংলা ভাষাটা জানতে হবে। তুমি কোনো মতেই কিন্তু এই পেপারটা এড়াতে পারবে না, প্রত্যেককে দিতে হবে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C এবং গ্রুপ D, অ্যাভয়েড করতে পারবে না। সুতরাং তোমাকে এই বাংলাটা শিখে নিতেই হবে। ঠিক আছে, তুমি তো অন্য কোনো স্টেটে যাচ্ছ না, তুমি এই স্টেটেই যাচ্ছ, সুতরাং তোমার বাংলা জানতে হবে, বাংলায় দক্ষ হতে হবে, নাহলে তুমি এই কম্পালসারি পেপার ক্র্যাক করতে পারবে না, ভালো মার্কস করতে পারবে না। ঠিক আছে, যেহেতু এটা কম্পালসারি। ঠিক আছে, এবার হচ্ছে যেটা আমি বলছিলাম, কি জানতে হবে, বাংলায় গঠন জানতে হবে। বাংলা ভাষার একটা গঠন আছে, শুধু বাংলা ভাষার গঠন না, প্রত্যেকটা ভাষার আলাদা আলাদা গঠন আছে, সেটা জানতে হবে। গঠনের জায়গায় যখন এলাম তখন আমি প্রথমেই বলবো যে, আমি একটু বলি, দ্য বয় ইজ প্লেইং ফুটবল, ছেলেটি ফুটবল খেলছে। দেখো কি লেখা আছে, দ্য বয় ইজ প্লেইং ফুটবল, ছেলেটি খেলিতেছে ফুটবল, তাই তো? আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে ইংরেজি ভাষার গঠনটা কি আমরা জেনে গেলাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নেক্সট আমি এবার বাংলার কথা বলবো। আমি বাংলায় কি মানেটা করেছিলাম, ছেলেটি ফুটবল খেলিতেছে,
ছেলেটি খেলিতেছে ফুটবল, আমরা কিন্তু কখনো বলি না। বলি কি? বলি না, কারণ আমি গঠনটা বাংলার নয় তো। ঠিক আছে, ছেলেটি খেলিতেছে ফুটবল বলি না, আমরা কি বলি? ছেলেটি ফুটবল খেলিতেছে। তার মানে হচ্ছে ছেলেটি হচ্ছে সাবজেক্ট, ফুটবল অবজেক্ট প্লাস ভার্ব, মানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, যেটা কিনা বাংলা ভাষার গঠন। এইটা মাথায় রেখে অবশ্যই এগুলো দেখো, নিয়মগুলো প্রত্যেক দিন দেখবে, রোজ দেখবে, এইগুলো দেখেই কিন্তু তোমরা করবে হচ্ছে তোমাদের বঙ্গানুবাদ প্র্যাকটিস। ঠিক আছে, এবার হচ্ছে সুতরাং তাই আমি বাংলার গঠন আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্টে আসছি, যে পরীক্ষা কি দেখবেন তোমার বঙ্গানুবাদ যখন তুমি দেবে খাতার মধ্যে, পরীক্ষা কি দেখবেন বা কি খুঁজবেন যেটাতে তিনি মার্কসটা দিয়ে দেবেন। ভাষা সুন্দর হতে হবে, সুন্দর হতে হবে। এটার অর্থটা কি? কি করে সুন্দর হয় ভাষা? বোধগম্যতা থাকতে হবে, মানে তুমি এমন সুন্দর লিখলে বা এমন কঠিন কোনো শব্দ ব্যবহার করলে যেটা মোটেও সঠিক নয়, মানে সঠিক নয় মানে সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে হয় না, তো সেইটা নয়, মানে সেইটা ঠিক হচ্ছে না, মনে হচ্ছে যে তুমি বেশি লিখে ফেলেছো, সেই জন্য পরীক্ষা মনে করলেন না ইনি উপযুক্ত উত্তর দেননি। বোঝা গেছে? প্রাঞ্জলতা থাকতে হবে। প্রাঞ্জলতা কি? বোধগম্যতা এবং সৌন্দর্যতা দুটো মিলিয়ে হচ্ছে প্রাঞ্জলতা। ঠিক আছে, প্রাঞ্জলতা থাকতে হবে। আর হচ্ছে কিনা এক কথা আমি বলেছিলাম সৌন্দর্যবোধ থাকতে হবে। ঠিক আছে, আর কোনো সঠিক বাক্যের গঠন থাকতে হবে। প্রথমেই বলেছি সঠিক বাক্যের গঠন, প্রাঞ্জলতা, বোধগম্যতা হয়ে গেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে তথ্য বিকৃতি করতে পারবে না, আর তথ্য যেন কোনোভাবেই মিস না হয়, প্রত্যেকটা তথ্য যেন সঠিকভাবে তুমি লেখো বঙ্গানুবাদ করার সময়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, আমি নেক্সট পয়েন্টে যাবো, কিন্তু তবুও তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেমন ধরো যেটা আমি বললাম যে তুমি একটা চেঞ্জ করলে, যখন ভাষান্তর করছো ভাবান্তর তো করছো না, কারণ ভাবানুবাদ আমরা করছি না, আমরা কী করছি? ভাষা চেঞ্জ করছি, কিন্তু কিভাবে করছি? লাইন টু লাইন চেঞ্জ করছি। আমরা আক্ষরিক অনুবাদও করছি না, ভাবানুবাদও করছি না। ঠিক আছে, আমরা যেটা করছি লাইন টু লাইন চেঞ্জ করছি। কিভাবে করছি? ভাষার গঠন ঠিক রেখে করছি, ভাষার বোধগম্যতা যেন থাকে সেইটা বুঝে করছি। ঠিক আছে, কোনোভাবেই যেন লেখা আমাদের কঠিন না হয়। কঠিন মনে না হয় কার? পরীক্ষাকে। কিন্তু পরীক্ষক তো আমাদের মনে হতে পারে পরীক্ষক তো অনেক জ্ঞানী ব্যক্তি, উনি তো সব জানেন, উনি তাহলে কেন 3 নাম্বার দেবেন না? উনি জানলে তো হবে না। আমি এটা আগেই বলেছি, টু দি পয়েন্ট আনসার করতে হবে। তুমি একটা যখন তোমাকে ধরে নেওয়া হবে, তুমি একজন খুব সিনসিয়ার পার্সন, যিনি কিনা এই পরীক্ষাটা দিচ্ছেন, যাকে উনি চাকরি দিতে যাচ্ছেন। বোঝা গেছে? এই জন্য যে যে পয়েন্টগুলো বললাম ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, আর কি কি থাকতে হবে? টেকনিক থাকতে হবে, যেটা কিনা আমরা প্র্যাকটিস করার সময় জানতে পারবো যে কী টেকনিক আছে। যত করবে আমি তো একদিন দুদিন একটা দুটো চলে নিলাম, ধরো 5টা ধরে নিলাম, 5টা আমি করিয়ে দিলাম তোমাদের বঙ্গানুবাদ প্র্যাকটিসের দিন। তারপর কিন্তু কী করতে হবে? তোমাদের নিজেই ঘরে প্র্যাকটিস করতে হবে। এবার সেটাকে কী করতে হবে? নিজেরা খাতা বন্ধ করে রেখে দেবে না, তার জন্য দরকার টেস্ট। তোমাদের সঙ্গে আমার দেখা হওয়ার দরকার আছে, তাই তো? যেটা কিনা তোমরা করবে, আমি বলবো যে না এখানটা ভুল, এখানটা ঠিক। ঠিক আছে, নেক্সট যাচ্ছি হচ্ছে এবার আমি যেটা আগের দিন অলরেডি আলোচনা করেছিলাম, যে বঙ্গানুবাদের নিয়ম। নিশ্চয়ই তো কোনো কিছু সব, যেরকম দেখো অঙ্ক করছো, অঙ্কের তো নিয়ম আছে, যেটা কিনা আমরা যখন প্রশ্নটা পাই সেই নিয়মটাই আমরা মনে করি, সেবারে খাতায় অ্যাপ্লাই করি, তাই তো? ঠিক সেরকমভাবে আমরা করবো বঙ্গানুবাদের ক্ষেত্রেও। কীরকম? বঙ্গানুবাদটা যখন তুমি পাবে তখন যেন প্রথমেই তোমার মনে আসে যে ম্যাম এটা বলেছিল আর এটা বলেছিল, না করো না। কি এর জন্য তোমরা কী করবে বলো তো? আমি যে নিয়মগুলো বলবো প্রত্যেকে কিন্তু নোট করো, প্রত্যেকে নোট করো। যদি কারোর পরীক্ষা দেওয়ার সঠিকভাবে ইচ্ছা থাকে, চাকরি পাওয়ার ইচ্ছা থাকে, বছরের পর বছর পড়ে যাওয়ার তো কোনো মানে নেই। আমি প্র্যাকটিস করেই যাচ্ছি, আমি চাকরি পাচ্ছি না, এটার তো কোনো মানেই হয় না, তাই না? আমাদের চাকরি পেতে হবে, তার জন্য পড়াশোনা করছো, টাইম ওয়েস্ট করে তো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমাদের কী করা উচিত? যেটা আমি এবার তোমাদের বলছি, একটা করে বলবো, আমি একটু করে আলোচনা করব, আর তোমরা সেটা নোট ডাউন লেখো যে আমরা করব না বঙ্গানুবাদে, আমরা এগুলো করব। কি করব না? আমরা টেন্স চেঞ্জ করব। কি করব না? টেন্স বা ক্রিয়ার কাল, যেটা কিনা বাংলায় বলা হয় ক্রিয়ার কাল, সেটা আমরা পরিবর্তন করব না।
বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, তিনটে কাল আছে। সেরকমভাবেই ইংলিশেও আছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ঠিক আছে, এই টেন্স আমরা চেঞ্জ করতে পারি না। তার জন্য কি করতে হবে বলো তো? তার জন্য করতে হবে তোমাদের গ্রামার বইটা খুলে পড়তে হবে। তোমার বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা সমান দক্ষতা থাকতে হবে। দেখো, আমি তোমাদের বলে দিতে পারি তোমরা কি পড়বে, কি কি বই পড়বে, কি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে। অবশ্যই ক্রিয়ার কাজ চ্যাপ্টার পড়বে, অবশ্যই টেন্স চ্যাপ্টার পড়বে ইংলিশে। কারণ হচ্ছে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স তোমাদের মাথায় থাকবে। কিন্তু এরপর যে আরও যে ভাগগুলো রয়েছে, বাংলার ক্ষেত্রে অতটা সমস্যা হবে না, ইংরেজির ক্ষেত্রে সমস্যা হবে। যে তুমি যদি ইংরেজিটা না বুঝতে পারো, তুমি কেমন করে সেটাকে বাংলায় ভাষান্তর করছো? বুঝতে পেরেছো? তার জন্য তোমাদের কি দরকার? টেন্স দরকার। টেন্স অবশ্যই টেন্সের চ্যাপ্টার পড়তে পারলে তুমি অনেক কিছু জেনে যাবে, অনেক কিছু তোমার যারা কথা বলতে সুবিধা হবে তোমার ইংরাজি এবং বাংলা ভাষায়। ঠিক আছে, বাংলা যেহেতু তোমার ভাষাতে যেন অসুবিধা হবে না, কিন্তু ইংরেজি ভাষাতেও কথা বলতে যেন অসুবিধা না হয়। ঠিক আছে, তার জন্য কি জানতে হবে? টেন্স। আচ্ছা, এবারে যেটা, এটা একটা চলে গেল 1 নম্বর পয়েন্ট। এবার হচ্ছে সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ কিনা 2 নম্বর পয়েন্ট। কি আছে সেটা? সেটা হচ্ছে যে আমি আগের দিনে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উক্তি। উক্তি, প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, অর্থাৎ কিনা ইনডাইরেক্ট স্পিচ এবং ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, কিরকম? ব্যোমকেশ বক্সী হ্যাজ টোল্ড হি উইল নট গো টুডে। ঠিক আছে, ব্যোমকেশ বক্সী বলেছিলেন যে তিনি আজ যাবেন না। কোটেশনে রয়েছে, কোটেশনে রয়েছে, কিন্তু তুমি এটা কি করে দিলে লেখার সময়? ব্যোমকেশ বক্সী বলেছিলেন যে তিনি আর যাবেন না। ঠিক আছে, এটা কি ঠিক হলো? ভাষান্তর করার সাথে সাথে তুমি উক্তিটাকে চেঞ্জ করে দিচ্ছ, সেটা কি ঠিক হলো? হলো না। ব্যোমকেশ বক্সী বলেছিলেন যে আমি আর যাব না। বোঝাতে পারলাম? এইটা হচ্ছে উক্তি। যে উক্তিতে থাকবে সেই উক্তিটাই যেন হয়, শুধু ভাষার চেঞ্জ হবে, বাকি আর কিছুর চেঞ্জ হবে না। খাতায় লিখে নাও, উক্তি চেঞ্জ করতে পারবো না। প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে পরিবর্তিত করা যাবে না। 2 নম্বর পয়েন্ট চলে গেছে। 3 নম্বর পয়েন্ট, তথ্য বিকৃতি করা যাবে না। কি করা যাবে না? তথ্য বিকৃতি করা যাবে না। তথ্য বিকৃতি কেন করা যাবে না? কোনো তথ্য, যেটা আমি বলছিলাম যে রামায়ণ মহাভারতের ক্ষেত্রে অনেক সময় এদিক ওদিক তথ্য হয়ে গেছে ভাবানুবাদ করার জন্য, কিন্তু আমরা তো ভাবানুবাদ করছি না। আমি সেটা আগেই পরিষ্কার করে দিয়েছি। আমরা বঙ্গানুবাদ করছি, কিছুটা ভাবানুবাদ করব, কিছুটা আমরা আক্ষরিক অনুবাদ করব, আলটিমেটলি আমরা লাইন টু লাইন চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? তথ্য বিকৃতি করা যাবে না। এর মধ্যে আমি আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ধরো 1920 সাল লেখা আছে, মানে ইংরাজিতে লেখা থাকবে অবশ্যই 1920, সেখানে তুমি এবার লিখছো 1930 ধরে নিলাম, চলো 1930, তুমি কি লিখবে? শুধুমাত্র বাংলায় 1 নয় 3 শূন্যই লিখবে। ঠিক আছে, 1930 যে 1920 লেখা আছে সেখানে আবার তুমি ওয়ার্ডস লিখে দিও না, সেটা কিন্তু ভুল। অনেকে কিন্তু এই ভুলটা করে, অবশ্যই অনেকেই ভুলটা করে, কিন্তু তুমি করো না। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে যে কোনো সংখ্যা লেখা আছে ওখানে তোমার 20 বা চলো 80 লেখা আছে, তুমি বাংলায় ওটাকে কি লিখবে? 80 লিখবে, কিন্তু কথায় লিখবে, সংখ্যায় নয়। সংখ্যায় লেখা থাকলে সংখ্যায়, কথায় লেখা থাকলে কথায়। আমি এটাই বলতে চাইছি। ঠিক আছে, তথ্য বিকৃতি যেন না হয়। 4 নম্বরে বললাম সংখ্যার ব্যাপারটা ভালো করে বুঝে লিখতে হবে। পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্টে কি আছে? পরের পয়েন্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব যেটা থাকবে তোমাকে সেটাই লিখতে হবে। ফ্রেজাল ভার্ব যেটা থাকবে সেটাই লিখতে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি ফ্রেজাল ভার্বের। কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট কথাটার কি মানে আছে? কাম মানে আসা, অ্যাবাউট মানে সম্বন্ধে, আসা সম্বন্ধে, আসা সম্বন্ধে। ঠিক আছে, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট? হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট? এটার কি মানে? হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট? কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো, এটা মানে এটা। কিন্তু হাউ, এবার যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড মানে করতে যাই তাহলে কি হবে দেখো, আমি কিন্তু বারবার। আচ্ছা, এর পরের পয়েন্ট তোমরা নোট করো, যেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ফ্রেজাল ভার্বের তোমাদের একটা পুরো লিস্ট তোমাদের একদম মনের মধ্যে থাকতে হবে।
বই জাস্ট গ্রামার বইটা খুলবে আর পড়বে, ফ্রেজাল ভার্বের লিস্ট থাকবে, পড়ে নেবে, ঠিক আছে? কোনটার কি মানে অনেকটা পড়াশোনা করতে হবে হয়তো এর জন্য তোমাদের, ঠিক আছে? এখন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলতে পারি, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট। এখানে ফ্রেজাল ভার্বটা কোথায় আমি যদি বললাম, তোমরা কী করে বুঝবে যদি কোনো ধারণা না থেকে থাকে? অবশ্যই আমরা স্কুল কলেজে পড়ে এসেছি ফ্রেজাল ভার্বটা কি, ঠিক আছে? কাম অ্যাবাউট, কাম অ্যাবাউট কথাটার মানে হচ্ছে ঘটা, ঠিক আছে? কোনো কিছু ঘটা, হ্যাপেন। তো সেখানে অ্যাক্সিডেন্টটা কীভাবে ঘটলো, এটার মানটা এটা, ঠিক আছে? বুঝে জানা থাকলে লিখে দিলে কোনো ব্যাপার না, যদি না জানা থাকলে কী করে লিখবে, তার জন্য কী করতে হবে, ফ্রেজাল ভার্বের চ্যাপ্টার করতে হবে, ঠিক আছে? এবারে হচ্ছে এরকমভাবেই তোমরা আর একটা আমি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে বার্স্ট আউট। বার্স্ট আউট, বার্স্ট আউট, বার্স্ট আউটের কী মানে? বার্স্টের মানে হচ্ছে ফেটে পড়া, আর আউটের মানে হচ্ছে বাইরে, ঠিক আছে? বার্স্ট আউট যখন একসাথে বলা হচ্ছে, অর্থাৎ কিন্তু যখন ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে এটা, তখন এটার মানে অন্য হয়ে যাচ্ছে, মানে এটা হঠাৎ করে শুরু হওয়া, ঠিক আছে? হি বার্স্ট আউট ক্রাইং লাইক এ চাইল্ড, মানে সে হঠাৎ করে কাঁদতে শুরু করে দিল বাচ্চাদের, ঠিক আছে? তার মানে তোমরা ফ্রেজাল ভার্ব করছো, নোট করে নাও, ফ্রেজাল ভার্বের চ্যাপ্টার করতে হবে। আর ফ্রেজাল ভার্ব আমরা চেঞ্জ করতে পারি না, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব আমরা মানে চেঞ্জ করতে পারি না, ফ্রেজাল ভার্বের মানে বুঝে লিখতে হয়, সুন্দর করে লিখে নাও। এর পরের পয়েন্ট আমরা যাচ্ছি, সেটা হচ্ছে ইডিয়ামস। ইডিয়ামসও সেমভাবে ফ্রেজাল ভার্ব যেভাবে আমরা মুখস্থ করবো, ইডিয়ামসও সেভাবে আমরা মুখস্থ করবো, ঠিক আছে? কীরকম, বইটা খুলবো, পড়বো, আর রোজ অনুশীলন করবো, রোজ রোজ রোজ, ঠিক আছে? কীরকমভাবে ইডিয়ামস হচ্ছে, ইডিয়ামসও তাই, ইডিয়ামস হচ্ছে ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। এটার মানে কি? এটার মানে হলো যে বৃষ্টি পড়ছে ভেরি হার্ড, ইটস রেনিং ভেরি হার্ড, মানে খুব জোরে বৃষ্টি পড়ছে। তুমি এবার মনে করে দেখো তো, যদি তুমি এগুলোর মানে না জানো, একটা ইডিয়ামসটার মানে না জানো, তুমি কী করে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে মানে করবে, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে মানে করবে, তাতে করে কি হবে, তাতে করে তোমার বঙ্গানুবাদটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি আর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ইটস লাইক আ পিস অফ কেক, ঠিক আছে? মানে হচ্ছে যেটা কিনা খুব ইজি, ইটস ভেরি ইজি, ঠিক আছে? এগুলো হচ্ছে ইডিয়ামস। তো তার মানে কি করতে হবে, আমাদের ইডিয়ামসটা মুখস্থ করতে হবে, জানতে হবে, ইডিয়ামসের ব্যাপারে পুরো একদম সুন্দরভাবে জেনে নিতে হবে, তা নাহলে কিন্তু আমরা একদমই বঙ্গানুবাদের মধ্যে ইডিয়ামস থাকলে, ফ্রেজাল ভার্ব থাকলে কিচ্ছু জানতে পারবো না। এরপরের আমাদের পয়েন্ট হচ্ছে বিদেশি শব্দ। আমাদের বাংলা ভাষার না গ্রহণযোগ্যতা অনেক বেশি, বাংলা ভাষা সব কিছু নিজের মতো করে নিজের মধ্যে নিয়ে নেয়, ঠিক আছে? যে কোনো ভাষাকে তারা নিয়ে নিয়েছে, যেমন পর্তুগিজ, আরবি, ফার্সি থেকে প্রচুর বাংলা শব্দ, প্রচুর শব্দ এসেছে, যেটা কিনা বাংলা হিসাবে আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করে নিয়েছি। যেমন হচ্ছে চেয়ার, টেবিল, আমাদের রোজ দিনকার শব্দ একটা, ঠিক আছে? তো আমরা যদি চেয়ারের বাংলা করি, সেটা হচ্ছে কেদারা। কেদারা যদি করি, কেদারা যদি আমরা বঙ্গানুবাদে দেখি, সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। আমি তো নিয়মে বলে দিচ্ছি, তুমি কিন্তু এটা নিয়ে মানে কোনো রকম আর্গুমেন্ট যেতে পারবে না যে এটা কেন, এটা ইংরাজি শব্দ, এটা কেন বাংলা হয়নি, বাংলা করছি তবু এখানে ভুল কেন? অবশ্যই ভুল, কারণ এটা বাংলা ভাষার মধ্যে, বাংলা ভাষার অন্তর্গত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আজকের আমরা আলোচনা যারা করলাম, পুরো বঙ্গানুবাদের যা যা নিয়ম আছে আমি কিন্তু সমস্তটা আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? খাতায় নোট ডাউন করে নাও, যারা যারা পড়াশোনা করতে ইচ্ছুক অবশ্যই তারা খাতায় নোট ডাউন করে নাও। আমি আর একবার বলে দিচ্ছি, পয়েন্টগুলো লিখে নাও। সেটা হচ্ছে যে কি কি করব না, লিস্টটা একবার করে নাও। আমি করবোর একটাই লিস্ট আছে, সেটা আমি বলে দিচ্ছি, লিখে নাও। একটা হচ্ছে টেন্স আমরা চেঞ্জ করতে পারবো না, নাম্বার 2 তথ্য বিকৃতি করতে পারবো না, নাম্বার 3 প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে চেঞ্জ করতে পারবো না, পরোক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তিতে চেঞ্জ করতে পারবো না। বিদেশি শব্দ যেটা থাকবে সেটাই আমাদের নিয়ে নিতে হবে, কারণ আমরা ইংরেজিতে সেটা ভাষান্তর করতে পারবো না। আর কি করতে পারবো না, তো তোমার ফ্রেজাল ভার্ব আর ইডিয়ামস কিন্তু চেঞ্জ করতে পারবো না, মানে আমরা পরিবর্তন করতে পারবো না। তার জন্য কি করতে হবে, ফ্রেজাল ভার্ব আর ইডিয়ামস আমাদের পড়তে হবে, ঠিক আছে? আর একটা করতে হবে সেটা হচ্ছে যে সংখ্যার ব্যাপারটা আমি বলেছিলাম, সেটা যে সংখ্যা যেরকমভাবে লেখা থাকবে, সংখ্যায় লেখা থাকলে সংখ্যায়, কথায় লেখা থাকলে কথায়, ঠিক আছে? কথায় লিখতে হবে। এবার হচ্ছে যে যেটা আমরা করব সেটা কি, বাক্যের গঠন আমরা, ধরো আমি বলে দিচ্ছি, বাক্যের গঠনটা আমরা
চেঞ্জ করতে পারে, মানে এটা তোমাদের অধিকার রয়েছে পুরোপুরিভাবে। যেটা হচ্ছে যে জটিল বাক্য যদি থাকে সেটা আমরা সরল বাক্য করতে পারি। সরল বাক্যে ধরো 3টে সরল বাক্য হয়ে গেল, বা যৌগিক বাক্য আমরা করতে পারি, ঠিক আছে। যৌগিক বাক্য সরল বাক্য করতে পারি। সরল বাক্য থাকলে সেটা সমাধান, জটিল বাক্য থাকলে আমরা সেই বাক্যগুলোকে সুবিধার জন্য ভেঙে ভেঙে লিখতে পারি, কিন্তু তার জন্য কিন্তু বাকি কোনো নিয়ম যেন একদমই চেঞ্জ না হয়, যা যা আমি বলে দিয়েছি, ঠিক আছে। সুতরাং আজকের আমাদের আলোচনা বঙ্গানুবাদ। আশা করি তোমরা বঙ্গানুবাদের যা যা নিয়ম সব এই ক্লাসটার থেকে তোমরা জেনে গেছো, বুঝে গেছো। চেষ্টা করো না বাড়িতে এবার তোমরা কোশ্চেন পেপার নাও আর বঙ্গানুবাদ করার চেষ্টা করো এই নিয়মগুলো মেনে। দেখো তোমাদের কোথায় কোথায় আটকাচ্ছে, তোমাদের কী কী চ্যাপ্টার করতে লাগছে, তখন বুঝতে পারবে যে বঙ্গানুবাদ করতে গেলেও কী কী করতে হয়, ঠিক আছে। সুতরাং তাহলে তোমাদের কী কী আমি প্রথমে বলেছিলাম, বাক্যের গঠন ঠিক রাখবে, বাংলা ভাষার সৌন্দর্য থাকতে হবে, সৌন্দর্যতা থাকতে হবে, বোধগম্যতা থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই আর তার জন্য গল্পের বইও পড়তে হবে, আর তার জন্য আর গ্রামারের এই চ্যাপ্টারগুলো অবশ্যই করে তোমরা পড়বে, ঠিক আছে। চলো আজকের জন্য এইটুকুই, এরপর আমরা আসবো প্র্যাকটিস ক্লাস নিয়ে। বঙ্গানুবাদে ভালো থেকো।